প্রতিটা জায়গায় চরমভাবে, আমি বলছি না যে সবাই তাদের ইজ্জত দিয়ে দিতে হয়, খুব কষ্ট হয়। যদি একটু দেখতে দেখতে সুন্দর হয় তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় চাকরি করা। প্রতিটা জায়গায় এরকম অভিযোগ অহরহ হাজার হাজার পেয়েছি। এটা বাংলাদেশ। একটা অফিসের ভেতরে বসের সাথে আপনি যদি ভালো নিতে চান, আপনার করতে হবে। আমার অফিসের কথা বলে যারা এই নারীদের বিরুদ্ধে মানে খুব করে, আমি 21 টিভিতে কাজ করেছি, আমি সেখানকার কথা বলি। আমাদের মজুমদার জুয়েল নামে একজন ছিলেন, সরি নামটা বলতে চাইনি, দেখ উনি হচ্ছে এই প্রেজেন্টারদের এগুলো ডিল করতেন। কোন প্রেজেন্টার কখন যাবে ওনার এক প্রেজেন্টার আছে এখন চ্যানেল 24-এ আসেন, সুন্দরী নারী। তো সেই সুন্দরীরে ওনার ওয়াইফ সোনার গায়ে গিয়ে ধরে সেখানে কলার মলার ধরে জুতা টুতা মারছে। এগুলো অনেক কাহিনী টাহিনী, এগুলো এই আমাদের এখানে ঘটছে। শিয়াল কখনো চায় না গৃহস্থ আপনার এই মুরগি তালা দিয়া তারপরে রাখেন। শিয়াল চায় মুরগির বাইরে থাকুক, খাইতে সুবিধা হবে। এইটা আমাদের দেশের কিছু শিয়াল আছে, তারা এদেরকে নিয়ে আসতে চায়। কিন্তু আমরাও চাই নারীরা বাইরে আসুক, নারীরা কাজ করুক, কিন্তু তাদের কাজের নিশ্চয়তা দিতে হবে। যেই শাহমাগিরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছে, সেই শাহমাগিরা আপনাকে রাস্তায় নামিয়েছে। রাস্তায় নামানোর পরে কোনো দিন আপনি শুনেছেন যে এরা আপনার কোনো বিপদে এসছে? সেই সুবর্ণচরে যেই 4 সন্তানের মা ধানের শীষে ভোট দেয় নাই, ভোট দিয়েছে, সেই জন্য যাকে ধর্ষণ করা হয়েছে তার পাশে যায় দাঁড়ায় নাই। এই যে গার্মেন্টসে যে নারীরা আজকে রাস্তায় নেমে এসেছে, যারা কাজ করছে, যারা গ্রাম থেকে এসে তারপরে ঢাকা শহরে থাকছে, তারা যে দুর্বিষহ জীবনযাপন করে, সকালবেলা একটা ডিম ভাজি খাওয়ার পয়সা তার নাই, কিন্তু সে তার কঠিন কষ্ট করছে। তার জন্য কে কী করছে? তাদের কিছু নেত্রী আছে, সেই নেত্রীগুলো মালিক পক্ষকে চাপ দিয়ে তারপরে একটা দাবি তোলার পরে নেত্রীদেরকে কিছু টাকা দেয়, শ্রমিকদের অবস্থা যা তাই থাকে। সব জায়গায় একই অবস্থা। তাদের নিরাপত্তার জন্য, তাদের সামাজিক আর্থিক কোনো নিরাপত্তার জন্যই তারা কোনো কিছু করে না। কিন্তু ইসলাম সেটার বিধান দিয়েছে। ইসলাম বলেছে যে আপনার ঘাম শুকানোর আগে আপনার দিতে হবে। আপনি আপনার একটা প্রতিষ্ঠানের কত % আপনি দিবেন, আপনার ইনকামের কত % আপনার অধীনস্থদের দিবেন, গরিব মানুষকে দিবেন, সব কিছু ইসলাম বলেছে। এর চাইতে সুন্দর করে পৃথিবীর কোনো আইন আপনারা বলে নাই। এখন ধরেন আমি যদি নাকি কিছু দেশের কথা বলি, মনে করেন কিছু দেশ একদম মানে না, ইসলাম একদম মানে না, মানে কোনো ধর্ম মানে না। এরকম কি আছে? ধরেন চীন আছে, ধরেন উত্তর কোরিয়ার অবস্থা তো ভয়ঙ্কর, ওইটারে ধরলাম না। সাউথ কোরিয়া উন্নত রাষ্ট্র, জাপানও অনেকটাই তারা সেকুলার। তারপর ওই যে আরেকটা দেশ আছে ওই যে আমেরিকার সাথে যুদ্ধ করেছিল, ভিয়েতনাম, তারা মোটামুটি বলা চলে 100% আপনার সেকুলার। এরকম অনেক দেশ আছে যারা এখন সেকুলার। সিঙ্গাপুর এরকম অনেকগুলো দেশ আছে। তাদের দেশের মধ্যে তারা বলেছে যে তারা খুব ভালো আছে, তাই না? তারা খুব উন্নতি করছে, অনেক সুন্দর আছে। আচ্ছা, আপনি কি জানেন যে এই পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি মানে খুব শান্তিতে আছে তারা, আর কি ইসলাম নাই এই জন্য খুব শান্তিতে আছে, সবচাইতে বেশি সুইসাইড করে পৃথিবীর কোন দেশের মানুষ আপনি জানেন? একটু সার্চ দিন গুগলে। পৃথিবীর কোনো মুসলমান দেশে আমাদের দেশের মানুষ, আমার বাংলাদেশের যে পরিমাণে মানুষের সমস্যা, যে পরিমাণে ঘনবসতি, যত ঝামেলা নিয়ে একটা মানুষ বেঁচে আছে, এই মানুষগুলির ভেতরে যদি খালি ইসলাম না থাকতো, প্রতিদিন কয়েক হাজার মানুষ সুইসাইড করে মারা যেত। গ্যারান্টি দিলাম এটা। লেখেন গুগলে সার্চ দিন, কারা বেশি সুইসাইড করে, কারা পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তারপরে মানুষের গুলি করে মারা ফেলে। দেখেন বিভিন্ন দেশ এরকম ক্যাটাগরিক্যালি দেখেন। সব উন্নত দেশ। কেন এত কেন এত অস্থিরতা কেন? যদি নাকি এত সুখে থাকবেন, আপনার তো কোনো সমস্যা নাই। আপনার ভাই কারেন্টের সমস্যা না, গ্যাসের সমস্যা না, টাকার সমস্যা না, জিডিপি বিশাল বিশাল জিডিপি আপনাদের। তো সামাজিক নিরাপত্তার জায়গাতে আপনি কাজ না করলেও সরকার আপনাদের বাঁচায় রাখতেছে, চিকিৎসা ফ্রি, শিক্ষা ফ্রি, তারপরে সমস্যা কেন? এটা নিজের একটু প্রশ্ন করেন, তাহলে অনেক উত্তর পাওয়া যাবেন। সব শেষ, আমার মা বোনেদেরকে একটু বলি। আমার মা বোনেরা ধরেন ডাক্তার শফিকুর রহমান আল জাজিরাতে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে আমি ওনার ইন্টারভিউটা শুনলাম। উনি হয়তো কৌশলী হয়ে অনেকভাবে বলতে পারতেন। আমার সাথে এখানে একজনের কথা হচ্ছিল, সে বলছে ডাক্তার শফিক ভাই এটা কি করলো, মানে কি করছে? ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেছে যে তোমার দলের প্রধান নারী হইতে পারবে কিনা? উনি বলেছে না, কোরআন বলেছে। ভাই আমি বলি নাই, কোরআন, এটা কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কিতাব বলেছে যে তাকে তার কেন বলেছে? তার অপমান করার জন্য, অসম্মানিত করানোর জন্য। আপনার রাত 3টার সময় একটা মিটিং আছে,
আপনি যাবেন সেখানে, পারবেন? আপনি আপনি আপনার আপনাকে তো আল্লাহ এটা দিয়েছে, আপনি গর্ভবতী হবেন, আপনি এই অবস্থায় আপনি কাজ করতে যাইতে পারবেন? তাহলে ওই সময় আপনার দেশটা চালাবে কে? ওই সময় আপনার অফিসটা চালাবে কে? একজন পুরুষকে শারীরিকভাবে সেই সক্ষমতাটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি একজন পুরুষ ভ্যান ট্যান টাইনা টুইনা রিক্সা বৃষ্টির মধ্যে মানুষ নিয়ে পানির মধ্যেও টানতেছে, একজন নারীর পক্ষে কি সম্ভব? সেটা সম্ভব না। আপনারা অসম্মানিত করে নাই, সম্মানিত করেছে, এটা বলে যে একজন নারীকে যতটুকু সহজ কাজ দেওয়া যায়। তো সহজ কাজটা কি? গৃহস্থালির কিছু ছোটোখাটো কাজ, এটাই তো। এই জন্য তাদের ধরেন বাসার বাড়ি টাড়ি এগুলো দেখা টেকা এগুলো তারা তাদের মতো করে করলো। তারা কিছুটা নমনীয়, তাদের শারীরিকভাবেও আল্লাহ তাদেরকে মানে সুন্দরভাবে তৈরি করেছেন। তাদের একটু শক্তির দিক থেকে তারা পুরুষের চাইতে একটু কম শক্তিশালী, এভাবে তৈরি করেছেন। তো তারা কম যেটা পরিশ্রম হয় এরকম কিছু কাজ করবে। এখন এটার আপনি যদি মনে করেন যে খুব অপমানজনক, খারাপ জিনিস, আপনার সাথে আমি অ্যাগ্রি করলাম। অ্যাগ্রি করে তারপরে আপনারা একটা জিনিস বলি, কালকে থেকে বাংলাদেশে আমি চাই যান আপনাদের সাথে, যারা চান আর কি, তাদের সাথে আমি একমত হয়ে আমি বললাম কালকে থেকে বাংলাদেশে পুরুষদের সবারে বাদ দিয়ে দেওয়া হোক চাকরি থেকে। সব পুরুষকে বাদ দিয়ে সব নারীদেরকে আপনারা অফিসে দিয়ে দেন। তাহলে অন্তত আমরা মানে পুরুষরাও মানে নিশ্চয়তা থাকবো, ঠিক আছে ওইখানে সব মহিলারাই করে, চুল টুল টানানি করে যেখানে পারে ওইখানে থাকুক, কাজ করেও কোনো সমস্যা নেই। পুরুষ তো নাই, শিয়াল তো নাই, তো শিয়াল না থাকলে তো সমস্যা হবে না। তো তারা কাজ করুক ওইখানে, করবেন যদি করতে চান ওইটাও করেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা যেটা হবে, আমি ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলে নিই আপনাদেরকে। এইখানে আমেরিকাতে আমার পরিচিত এক আপা আছে। ওই আপা ওনার হাজব্যান্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনাদেরকে আমি অনেক বড় একটা উপকার করেছিলাম কোনো এক সময়, তো সেই থেকে তাদের সাথে আমার পরিচয়। এই হাজব্যান্ডকে একটা ঈদের দিন লোকটাকে ওর পরিবারের, ওর ভাই বোন মা বাবা মানে ওর দিকের কোনো আত্মীয় স্বজনের সাথে তাকে মিশতে দেয় না, যাইতে দেয় না। ঈদের দিন নামাজ পড়ার নাম দিয়ে ওই লোক একটু গিয়েছে ওর ভাইদের বাড়িতে দেখা করতে, এই পাশাপাশি থাকা, খুব বেশি দূরে না। তো নামাজের পরে একটু সে সন্দেহ হয়েছে, অথবা সে হয়তো পেছনে পেছনে ওই নামাজের ওইখান পর্যন্ত গিয়েছিল, গিয়ে তারপরে ফলো করেছে, দেখেছে যে সে নামাজ পড়ে কই যায়, তার ভাইয়ের বাড়িতে গিয়েছে। তার ভাইয়ের বাড়িতে সেমাই খাওয়া অবস্থায় কলারে ধরে টেনে তারপরে বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা, তো ওই ভাই আবার ওনার এই পারিবারিক এই বিষয়গুলো সব আমারে বলতো, এই এরকম সমস্যা, হ্যাঁ এই সেই, খুব ভয় পাইতো বুঝছেন। মনে করেন যে আমি ওনারে বলছি ভাই আমার টাকা লাগবে 1000, এমন ভাই এটা যেন কোনোভাবে ও না জানে বুঝছেন, এত ভয়ের মধ্যে থাকতো। তো এই মহিলা এখানে ওনাদের 2টা বাড়ি আছে, এই বাড়ির ভাড়া টাড়া যা আছে সব ওই মহিলাই করে। উনি এই বয়স হয়ে গিয়েছে, বেশ ভালো বয়স হয়েছে, এখনও খুব পরিশ্রমের কাজ টাজ করেন। তো উনি এই ছেলের বিয়ে করাবেন, ওই মহিলা ছেলের বিয়ে করাবেন। তো আমারে এসে বললো যে ইলিয়াস ভাই আমার ছেলের তো বিয়ে করাবো। ছেলেটা আমেরিকায় বড় হয়েছে, কোনোদিন বাংলাদেশে যায়ও নাই। তো বলছে ভাই আমেরিকান মেয়েদের তো বিয়ে করাবো না, এরা বেশি চালাক, আর বাংলাদেশে বিয়ে করাইতেছে সহজ সরল দেখে একটা মেয়ে আমার খুঁজে দিবেন, যাতে এখানে সব বাংলাদেশের মেয়েরা কিন্তু আবার একটু লোভী হয়, ওরা এসে কিন্তু আমার বাড়ি টাড়ি এগুলোর ইয়েটিয়ে যেন এইসব টাকা পয়সার খবর টবর যেন না নেয়, একটু সহজ সরল দেখে, একটু গ্রামের মেয়ে দেখে আমার সুন্দরী, আবার স্লিম লাগবে, সুন্দরী লাগবে, কিন্তু সহজ সরল গ্রামের একটা মেয়ে লাগবে। তো আমি খুব অবাক হয়ে চিন্তা করলাম যে এই মহিলা তার হাজব্যান্ডে তার বাপের ভাইদের বাড়িতে ঈদের সেমাই খাইতে দিতে যেতে চায় নাই, সে এখন তার ছেলেকে চায় আঁকড়ায় ধরে রাখতে। এটা পারবেন? আপনাদেরকে বাংলাদেশের আমার মা বোনদেরকে যদি আমি কালকে থেকে বলে দেই যে পুরো দায়িত্ব সব আপনাদের, সংসার সব আপনারা চালাবেন, যেই শাশুড়ি তার ছেলের বউয়ের কাছে তার ছেলের বউকে স্বাধীনতা দেয় নাই, যেই বউ তার শাশুড়ির সেবা করে নাই, শাশুড়িকে সম্মান করে নাই, ছেলের সব কিছু তার মানে হাজব্যান্ডের সব কিছু তার নিজের ইয়ের মধ্যে নিয়ে তার কবজায় নিয়ে তারপরে আঁকড়ে রেখেছে, সেই নারী যখন তার ছেলে হয়, সেই ছেলের বউকে সে আবার এই স্বাধীনতাটা দিতে চায় না। তো সমস্যা তো আপনারা ঠিক করেন, আপনারা ঠিক করে যে কার কতটুকু অধিকার থাকবে সেটা সংসারে কোনো সমস্যা হবে না। কোনো ছেলের বউর সাথে শ্বশুরের ঝগড়া হয় না, সব ঝগড়া বউ আর শাশুড়ির। সমস্যাটা আপনাদের মাঝখানে আপনারা সলভ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা বাইরে কাজ করতে যাইতে চান করেন, কোনো সমস্যা নেই, যাচ্ছেনই তো। তো বাইরে কাজ করতে গিয়ে
তারপরে এই ঘরের মধ্যে ওই স্বামীদেরকে রেখে সব কিছু যদি সুন্দরভাবে করা যায়, যেটা সবচেয়ে সুন্দরভাবে চলুক, আমার কোনো সমস্যা নেই। বাট মাথায় রাখতে হবে, আপনি আপনার হাজব্যান্ডের যতটুকু চান, আপনার শ্বশুরবাড়ির যতটুকু ক্ষমতা আপনি নিজের হাতে নিতে চান, আপনার ছেলের বউকে কিন্তু অতটুকু ক্ষমতা দিতে হবে। এটা মাথায় রাখে তারপরে যদি করেন, আমার মনে হয় সংসারে কোনো অশান্তি থাকবে না। বাংলাদেশে বহু পরিবার আছে খুব শান্তিতে থাকে, অনেক ব্লগ ট্লগও দেখি, পুরো পরিবারের ছেলের বউ, মা, খালা টালা সবাই একসাথে থাকে, হাসি খুশি মেকআপ টেকআপ করে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে। এরকম একটা ফ্যামিলি আছে সিলেটের, তাদের একটা ব্লগ আমি দেখি, আমার ওয়াইফও দেখে। তো কোনো সমস্যা নেই, শান্তিতে থাকতে পারলে আমাদের ভালো লাগবে, পুরুষরা আরামসে থাকবে। সমস্যা কোথায়? আমরা রান্না বাড়া, আমি নিশ্চয়ই হালুক টালু টিম এগুলো করতে পারি, আপনারা শিখে নেবেন, সমস্যা কোথায়? রান্না বাড়া করে খাবো। তো যাই হোক ভাই, ভিডিওতে অনেক বিষয় নিয়ে ওয়াজ মাহফিলও করে ফেললাম। যে জিনিসটা বুঝাইতে চাইছি সবশেষ সেটা আরেকবার বলি, ইসলাম কোনো নারীকে ঘরের মধ্যে আটকায় রাখার জন্য তৈরি হয়নি। ইসলাম একটা নারীকে সর্বোচ্চ স্বাধীনতা, সর্বোচ্চ আর্থিক নিশ্চয়তা, সামাজিক নিশ্চয়তা, পারিবারিক নিশ্চয়তা, যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েছে। আমার দেশের, আমি আমার পরিবারের কথা বলি, আমার মাকে আমার বাবার সাথে যদি নাকি আপনি কম্পেয়ার করি, আমার প্রতিটা ভাই বোন আমার মাকে এত বেশি সম্মান করেছে, এত বেশি অধিকার দিয়েছে, তার ক্ষমতা এত বেশি আমার সংসারে ছিল যে কিছু কিছু ক্ষেত্রে আমি এখন খুব নিজেকে গিল্টি ফিল করি, আমার বাবার কিছু অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমার মনে হয়েছে যে আমরা আমার মায়ের প্রতি বেশি সব, মনে করেন আমার মার সাথে আমার বাবার যদি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আমরা সবাই মায়ের পক্ষে থাকতাম। এবং বাংলাদেশের প্রতিটা পরিবারেই এইরকমই, সবাই একটা সময় গিয়ে কি হয়, পুরো পরিবারের, এটা দিতে হয় না কিন্তু, বাবা কিন্তু লিখে দেয় না, কিন্তু পুরো পরিবারের সব ক্ষমতা গিয়ে মায়ের হাতে গিয়ে পড়ে। এইটাই বাংলাদেশের কালচার। এখন এটার থেকে আমরা উঠে যাচ্ছি, এটা থেকে উঠে যায় আমরা নারীর বিশাল স্বাধীনতার কথা বলে যেই সমাজে যাচ্ছি, সেই সমাজে প্রতি 4 মিনিটে একটা করে ডিভোর্স হয়। পার্থক্যটা এখানেই। আচ্ছা, এবার সব কিছু শেষ, আলোচনা শেষ, এবার মূল পয়েন্টে আসি। ডাক্তার শফিকুর রহমানের যে পোস্ট নিয়ে যেটা বলা হয়েছে সেটার ইয়েটা শেষ করে দিয়ে ভিডিওটা শেষ করি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বিএনপির নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয়েছে। বিএনপি আর কি নারীদেরকে অনেক সম্মান দেন, এই কারণে জামাত ইসলাম এত জঘন্য কথা বলেছে নারীদেরকে নিয়ে, ওনারা সহ্য করতে পারেন নাই, বুকটুক ফেটে কালকে বহুত তারেং নারেং করেছেন, সারা দেশের বিক্ষোভ টিক্ষোভ করে কাপড় চাপড় সব ভিজায় ফেলছে। তো আমি বিএনপি একটা মাজলুম একটা দল, এই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, জেল খেটেছেন, মারা গিয়েছেন। একজন এই যে জনি, তার বুকে অনেকগুলো, আমার মনে নাই, প্রায় একাধিক গুলি করে তাকে বোধহয় 8টা না 10টা গুলি করে তাকে মারা হয়েছে। বিএনপি একটা খুব অনেক দেশপ্রেমিক একটা দল, এই দলে অনেক ভারত বিরোধী মানুষ আছে, বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে, তার বাইরে আরও অনেক মানুষ আছে। তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে জামাত ইসলামের এই যে এগুলো নারীদের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। ভালো লাগা থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে করাই দেই। গেল 1.5 বছর আপনারা এই যে এত জুলুমের শিকার হয়েছেন না, গত 1.5 বছর আপনারা একটু শান্তিতে আছেন। এই 1.5 বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি। 22শে ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের খবর, আপনার মানব জমিন, চট্টগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা। ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি। যুগান্তর 14 অক্টোবর কি 2024, মানে ইয়ের পরপরই, 5 আগস্টের পরপরই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, 28শে জুন 2021, এটা আবার একটু আগের, মানে আওয়ামী লীগের সময়ও ভালো পাওয়ার ছিল। ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। এটা হচ্ছে ফেনীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে এক তরুণী। সময়, এটা এই যে গতকালকের ঘটনা। ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা হয়েছে। বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ছাত্রদল নেতার, জামিন নামঞ্জুর। চাঁদা না পেয়ে স্বামীকে মারধর, ঢাকা পোস্টের নিউজ। স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। 2 জন মিলেমিশে জামাতে করেছেন। তারপরে ইন্ডিপেন্ডেন্ট টিভির 29 এপ্রিল 2025, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ
ছাত্রদল নেতার। নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। আটক উনি হচ্ছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের নেসারাবাদ ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। বিবিসি, ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, শ্রমিক দল ও ছাত্রদলের 3 জন বহিষ্কার। যুগান্তর, 24 অক্টোবর 2025, প্রবাসীর স্ত্রীকে শ্লীলতা হানি, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ। বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ছাত্রদল, এটা আরেক আগে পড়েছি। চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, যেটা একটু আগে বললাম। আচ্ছা, আপনাদের প্রথম প্রিয় পত্রিকা প্রথম আলো, নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। কলেজ ছাত্রীর 27 সেপ্টেম্বর 2025, কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর। আচ্ছা, এটা ধর্ষণ না, লুঙ্গি খুলে ফেলেছেন। কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি মারধর ছাত্রদল। আচ্ছা, ধর্ষণ মামলার পর মানিকগঞ্জে ছাত্রদল নেতাকে বহিষ্কার। রৌফুল মুন্সির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে এনে আদালতে মামলা করেছেন। প্রথম আলো, ভোলার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের 2 নেতাকে বহিষ্কার। 2রা জুলাই 2025 তারিখের পরে। প্রথম আলো আরেকটা জুলাই 23, দিনাজপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা। প্রথম আলো, নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে নারীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, 23 অক্টোবর 2025। সময় টিভি, যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর। যশোরে জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ, মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আপনাদের দিল্লি স্টারের নিউজ। উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার। প্রথম আলো, 11টার পর হলে ঢোকা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছাত্রদল নেতার বিরুদ্ধে। অর্থাৎ 11টার পরে ঢুকছে, এটা হয়নি আর কি। এটা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের মিরসরাই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পড়তে গেলে আরও 10 মিনিট লাগবে, আর পড়লাম না। কয়েকটা জিনিস পড়লাম আর কি, পড়ে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনারা যেই দলের বিরুদ্ধে, মানে জামাত বিএনপি, আপনারা নিজেদের ভেতরে এই যে এটা করে দেশকে একটা বিরাট করতে চাচ্ছেন। এটা করে হবে কি, যে আওয়ামী লীগ সবসময় এই গেমটা খেলেছেন, যে এই দেশে এই ইসলাম ফোবিয়া পৃথিবীর বিভিন্ন দেশকে ঢুকায় এই দেশটা ইসলামের ইয়েতে চলে যাচ্ছে, বিশাল খারাপ মধ্যযুগীয় দেশ হয়ে যাচ্ছে, এরকম বুঝাইতে চায় তারা এই অস্ত্রগুলো ব্যবহার করতে। সেই অস্ত্রটা আপনারা ব্যবহার করছেন এখন আওয়ামী লীগের মতো করে নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি। ভাই, জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ পাকিস্তানের দিয়ে দিতে পারে, দেশ আমেরিকারে দিতে পারে, দেশ চীনেরে দিতে পারে। সেটা দেশ যখন আসবে ক্ষমতায়, তখন দেখা যাবে শিবিরে কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো নারীরে। তার ইসলামী ছাত্রী সংস্থার কোনো নারীরে শিবিরের ছেলে যা ধর্ষণ করবে, আরেকজনের বোরে চাঁদা দেয় নাই দেখে তার বোরে যা ধর্ষণ করবে, এটা কোনোদিনও ঘটবে না। যদি ঘটে, কোনোদিনও যদি ঘটে, সে ব্যক্তি কোনোদিনও এই ব্যাক করে আসতে পারবে না। কিন্তু আপনাদের দলে এরকম ধরা খাওয়ার পরে আবার ফের আপনারা দলে নিয়ে এসেছেন, এই ইতিহাস বাংলাদেশে বহুবার হয়েছে। আপনাদের এই ওই যে এক ভাইয়ের কথা বললাম না, টিনু না কি যেন বলে, খিনু, এই খিনু, আপনাদের নুনুর ঠেলায় ফেসবুকে ঢোকা যায় না। ওই সিলেটের একজনের বের হয়েছে। আপনারা মনে করেন আমার কাছে বোধহয় এগুলো আসার, আমি মনে হয় খালি সব ছাড়ি। আল্লাহ সাক্ষী, আপনাদের এই ছাত্র দলের 2 জনের বিরুদ্ধে আমার কাছে জিনিস এসছে। 2 জনের পার্সোনাল নাম্বার খুঁজে বের করে তারপরে ফোন করেছে যে ভাই এই জিনিসটা একটু মিটমাট করে নিয়েন। একজন ঢাকা শহরের একজন এমপি ক্যান্ডিডেট, খুব ইয়াং এমপি ক্যান্ডিডেট, এক মেয়ের সাথে তার টিনুর ছবি, ভিডিও। তো তারে বললাম যে ভাই যাই করেন একটু সাবধানে করেন, মেসেজ পাঠিয়েছি। আপনাদের সব কিছু দেখাই দিই তা না, তবে যদি কোনো দিন প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া এসবের আওয়ামী লীগ এগুলো যাদের কানেকশন পাবো তাদের কিন্তু ছেড়ে দেব। আপনাদের এরকম হাজার একজন জামাত নেতার খুঁজে বার করেন তো। হ্যাঁ, জামাত নেতার মানে তাদের এখন যদি কম হয় তাও তো 2 কোটি মানুষ তাদের দলে আছে। তো 2 কোটি মানুষ সবাই ফেরেশতা হবে নাকি? 2-1 জন থাকতেই পারে, খারাপ কাজ করতেই পারে।
একজন মসজিদের ইমাম মসজিদের ভেতরে খারাপ কাজ করেন, এরকম নিউজ আমরা দেখিনি। তার মানে কি মসজিদের ইমাম সব খারাপ নাকি? আলেম সব খারাপ? যদি ভালো থাকে তাহলে ওই আলেমদের ভেতরে একজন সবচাইতে ভালো আপনাকে খুঁজে বার করতে হবে। সো এগুলো হইতে পারে, কিন্তু আপনাদের দলে যতটা র্যান্ডম, আমি ছাত্র দলের নেত্রীদের কথা বলি, আমি নিজে জানি 2011-12 সালের কথা। খুব সুন্দরী একটা আপা ছিল, বিএনপির সামনে বসতো, খালেদা জিয়ার একদম সামনাসামনি বসতো। আপনারা যারা বিএনপি করেন তারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন কার কথা বলছি। এই জয়নুল আবদিন ফারুক সাহেব এই শান্তিতে থাকতে দিত না। আরেকজন আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, ওই মহিলাটারে খুব ডিস্টার্ব করতো। আমারে উনি এই বিষয়গুলো জানিয়েছিলেন যে ভাই এই ব্যাপার কি করব বুঝতে পারছি না। তা আমি বললাম দেখেন এখন আপনাদের দলের নেতা, আর তখন খুব মানে হই হই রই রই অবস্থা, বিএনপি ক্ষমতায় চলে আসে এখনকার মতো অবস্থা। 2012 সালের ওই যে সিটি কর্পোরেশন কয়েকটা নির্বাচনে তারা জিতলো, এরপর থেকে বিশাল দাপট। তা আমি আর এটা নিয়ে তো আর কাজ করতে পারিনি, এই বলিও না কি করার। আর আমি বলছি আপনি আপনার দলের লোকজনকে যান, এটা হচ্ছে আপনাদের দলের একজনেরটা করবো। আমি এটা বের করেছিলাম, উনি 71-এর বিশাল চেতনা দেখিয়েছিল, তাই দিয়েছিলাম আমার পেজে মাস 6 বা বছর খানেক আগে। জয়নুল আবদিন ফারুক, উনি একজনের স্ত্রী, সে কিন্তু বাইরে বের হয় নাই, সে কিন্তু একজনের স্ত্রী। তো সে একজনের স্ত্রীকে আপনি